ফাউন্ডেশনাল পার্টটা শুরু হতে যাচ্ছে এখন থেকে আর কি। তো কোর্সের ফার্স্ট টু লাস্ট আমি সবসময় ফান্ডামেন্টালের কথাটাই সবচেয়ে বেশি বলবো। তো ফান্ডামেন্টালের মধ্যে যেটা অডিয়েন্স রিসার্চ, নিশ, আইডিয়াল ক্লায়েন্ট, মার্কেট রিসার্চ, এগুলো নিয়ে আমি প্রচুর পরিমাণ মানে অলওয়েজ বলবোই এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। কারণ এটা প্রচণ্ড পরিমাণ একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু আমরা এই ইম্পর্টেন্ট পার্টটাকে স্কিপ করে আমরা মানে আমরা জানতে চাই যে আমরা কিভাবে কোল্ড ইমেল পাঠাবো, কিভাবে ফেসবুক থেকে ক্লায়েন্ট পাবো, কিভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবো। এইরকম ব্যাপারগুলোকে আমরা আসলে ফোকাস করতে থাকি। আমাদের কাছে মনে হয় যে আমরা এই জায়গায় এই সিস্টেমটা ফলো করলে মনে হয় মানে লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকলে বা আমি কোল্ড ইমেল পাঠালেই হয়তো বা ক্লায়েন্ট পাবো। আসলে এই ব্যাপারটা সম্পূর্ণই একটা মানে একদমই অমূলক একটা চিন্তাধারা, ঠিক আছে। আমি যে ফেসবুকে যাব, আমি যে লিঙ্কডইনে যাব, বা আমি যে যেই প্ল্যাটফর্মে যাব না কেন, আমি যদি একটা নির্দিষ্ট আমার কোনো গোল সেট না করে যদি আমি যাই, আমি কোনো প্ল্যাটফর্ম থেকে আমি উপকৃত হতে পারবো না, ঠিক আছে। একটা প্ল্যাটফর্মে মিলিয়ন বিলিয়ন পিপল আছে, তো মিলিয়ন বিলিয়ন পিপলের কাছে রিচ করা আমার পক্ষে পসিবল না, আর এত মানুষকে সার্ভিস দেওয়া আমার পক্ষে পসিবল না। সো এই জন্য আমাকে একটা নির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্ক ধরে আগাইতে হবে, এবং ফ্রেমওয়ার্কটা এমনভাবে ধরতে হবে যে ফ্রেমওয়ার্কে কাজ করলে আসলে আমি ক্লায়েন্ট হান্ট করতে পারবো, ঠিক আছে। এই জন্য ফাউন্ডেশনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এবং আমি এই ফাউন্ডেশন পার্টটার সাথে কিন্তু প্রত্যেকটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত থাকবে। যেমন আমি কোল্ড ইমেল পাঠাইতে যাব, আমি লিঙ্কডইনে যাব, আমি যে কোনো জায়গায় যাব, আমার এই ফাউন্ডেশনটা ধরেই কিন্তু আমি সামনের দিকে আগাবো। মানে এই ফাউন্ডেশনটা আমি যখন যে প্ল্যাটফর্মে কাজ করব, এই ফাউন্ডেশনের স্ট্রাকচারটা নিয়েই আমি কাজ করব। যেমন একটা অঙ্ক করার জন্য যেমন আমাদের সূত্র প্রয়োজন হয়, এই সূত্রটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশনাল পার্ট। এই ফাউন্ডেশনাল পার্ট যে স্কিপ করবে, পরবর্তীতে যেভাবে মার্কেটিং করুক না কেন কাজ করবে না, প্রপারলি কাজ করবে না। আমি যদি লং টার্ম একটা গোল নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে একটা ফ্রেমওয়ার্ক ধরেই আগাইতে হবে। এখন আমি হয়তো বা দু একটা ক্লায়েন্ট পেতে পারি, আমি কোল্ড ইমেল পাঠাইলাম, বা আমি যে কোনো একটা ফেসবুক গ্রুপে গেলাম বা লিঙ্কডিনে গেলাম, একটা কমেন্ট করলাম, বা যে কোনো একটা আমি জব পেতে পারি, এটা অস্বাভাবিক কিছু না। বাট আমি যদি লং রানে ভালো কিছু করতে চাই, আমাকে কিন্তু একটা স্টেপ বাই স্টেপ একটা সিস্টেমে যাইতে হবে। সিস্টেমে না গেলে কিন্তু আমার এই মানে আমার এই যিনি ব্যাপারগুলো কোনো কাজ করবে না, ঠিক আছে। তো এই জন্য আমি প্রথমেই আমি ফাউন্ডেশনাল পার্টে আমি অডিয়েন্স রিসার্চ নিয়ে চারটা পার্ট আমি ধরছি। তো প্রথমে আমি ভাবছিলাম যে এটা নিয়ে একটাই ভিডিও করব, কিন্তু পরবর্তীতে এটাকে ব্রেকডাউন করতে করতে প্রায় চারটা পার্ট করছি। চারটা পার্ট করার কারণ হয়েছে, এখানে আমি প্রথম একটা পার্টে ফার্স্ট পার্টটাতে আমি বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো, আমাদের আশেপাশের বেশ কিছু ব্যাপার নিয়ে উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। সেকেন্ড পার্টটাতে আমি দেখাবো যে আমি উইদাউট রিসার্চ ছাড়া আমি আমার কোন কোন আমি কি কি ভুল করেছি, আমি কোন কোন ইন্ডাস্ট্রি ধরে আমি ভালো করতে পারি নাই এবং আমি সফল হই নাই, এই ব্যাপারগুলো দেখাবো। কারণ হচ্ছে যে আমি যদি আমার ব্যর্থতাগুলোও আপনাদেরকে শো করাই, তাহলে আপনি অন্তত এতটুকু বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি একটা রাইট ওয়েতে আমাকে যেতে হবে। আমি ওই জাস্ট আমি একটা আমি হুট করে আমি নিচের পার্টে চলে যাব, নিচের পার্টে চলে গেলেই যে আমার ক্লায়েন্ট পাওয়া স্টার্ট হবে বা এরকম কিছু না, ঠিক আছে। কনসিস্টেন্ট ওয়েতে, একটা সিস্টেমেটিক ওয়েতে আমাকে যাইতে হবে। পার্ট থ্রিতে আমি এই পার্ট টুতে আমি ফেইল্ড হওয়ার পরে আমি কিভাবে এই ব্যাপারটাকে আবার সাকসেস করেছি, হ্যাঁ, এই ব্যাপারটা আমি পার্ট থ্রিতে দেখাবো, যে কোন কোন ইন্ডাস্ট্রিগুলোতে আমি কি কি ধরে ধরে আমি একটা সাকসেসফুল একটা পর্যায়ে নিয়ে গেছি, এটা আমি দেখাবো। ফেইলিওরটাও দেখাবো, আমার সাকসেস রেশিওটাও আমি দেখাবো, যে কোনো একটা বা দুইটা ইন্ডাস্ট্রি ধরে আমি দেখাবো। তারপরে আমি সাকসেসফুল কিছু প্রোফাইল দেখানোর চেষ্টা করব, যারা স্পেসিফিক খুব সুন্দরভাবে নিজেদের মার্কেটিংটা নিজেরা করতেছে। কারণ যতই আমি থিওরি বুঝাই, আমি প্র্যাকটিক্যালি যখন জিনিসগুলো দেখাবো, তখন দেখা গেছে যে ব্যাপারটা সহজ মনে হবে। হ্যাঁ, এই জন্য যতটা সহজভাবে ব্রেকডাউন করে বোঝানো যায়। যেমন আমি ফার্স্টে নিশ প্লাস আইডিয়াল ক্লায়েন্ট অ্যাভাটার এটা আমি দিয়েছিলাম, কিন্তু এখন পরবর্তীতে আমার কাছে মনে হলো যে আমি যদি একটা সূত্র অনুযায়ী বা একটা গল্পর মতো বা একটা থিওরির মতো বলে যাই, তাহলে দেখা গেছে যে মানে ব্যাপারটা অনেকের কাছে অনেকে বুঝবে, অনেকে বুঝবে না, এক একজনের কাছে এক এক রকম মনে হবে। এই জন্য আমি প্রথম থেকে সাকসেস, ফেইলিউর এবং কোন ওয়েতে চললে জিনিসটা ভালোভাবে কাজ করবে, এইটা ভালোভাবে ব্রেকডাউন করার চেষ্টা করবো, হ্যাঁ। তো এখানে অডিয়েন্স রিসার্চের পার্ট ওয়ানে আমি যে কথাগুলো বলবো, আমি চেষ্টা করবো ভিডিওগুলো ছোট ছোট করার জন্য, এই জন্যই আসলে এত পার্ট করা, না হলে দেখা গেছে যে একটা ভিডিওই অনেক বড় করা যেত আর কি। তো পার্ট ওয়ানে আমি যে কথাগুলো বলবো সেগুলো একদমই হয়তো আমাদের আমাদের সারাদিনের চলাফেরা, আসা যাওয়ার ভিতরে এই ঘটনাগুলো ঘটে থাকে, কিন্তু আমরা আসলে ওইভাবে ব্যাপারগুলোকে আমরা নেই না, হ্যাঁ। না নেওয়ার কারণে আমরা যখন অনলাইনেও কাজ করতে যাই, এই ব্যাপারগুলোর সাথে ওই ব্যাপারগুলোকে আমরা মিক্স করলে আমাদের কিন্তু রিসার্চ এবং অন্যান্য কাজগুলো সহজ হয়ে যায়, হ্যাঁ। তো পার্ট ওয়ানে আমি যেই সিম্পল কথাগুলো বলবো, যেমন সাপোজ আমি যদি আপনাকে বলি যে
একজন পার্সন, সেটা যেই হোক না কেন, হ্যাঁ, সেটা ধরে নিলাম আমি নিজেই একজন পার্সন, আরিফুল ইসলাম। তো আমার স্যালারি 30,000 টাকা, ঠিক আছে? তো যেহেতু আমার স্যালারি 30,000 টাকা, সেহেতু আমার একটা নির্দিষ্ট গোল আছে যে আমি কিভাবে এই টাকাটা আমি খরচ করব, ঠিক আছে? যার বেতন যেমন, তার প্রত্যেকটা জিনিস কিন্তু ওইভাবে হিসাব করেই হবে, ঠিক আছে? যেমন যেহেতু আমার স্যালারি 30,000 টাকা, সেহেতু আমার একটা আমার আমার বাসা ভাড়াটা হবে সাপোজ 12,000 টাকা, ঠিক আছে? যেমন আমার খাওয়া খরচটা হতে পারে 5 থেকে 6 হাজার টাকা। তারপর হচ্ছে যে আমার যদি চিলড্রেন থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তাদের পেছনে একটা খরচ আছে। তারপর দেখা গেছে যে আমি যদি অফিসে যাতায়াত করি এবং আমার বাইরে টুকটাক খরচ থাকতে পারে, ঠিক আছে? তো এই যে একটা, মানে এই যে একটা সিকোয়েন্স, যে আমি এই টাকা যেহেতু আমার ইনকাম, তাহলে আমাকে এর ভিতরেই আমার প্রত্যেকটা জিনিস আমার এর ভিতরেই হিসাব করতে হবে, ঠিক আছে? আমরাও আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস এভাবে হিসাব করেই চলি। যেমন একটা স্টুডেন্ট যে হোস্টেলে থাকে, তার একটা হিসাব আছে যে তার মান্থলি এত টাকা খরচ হবে, এবং সে ওই পরিমাণ টাকা কিন্তু তাকে বাসা থেকে পাঠায়, ঠিক আছে? এখন এটা বলার কারণ এটাই যে আমি ধরে নিলাম যে আমার বেতন 30,000 টাকা, সো আমি আমার খরচ হইতে হইতে আমি দেখলাম যে মাস শেষে আমার কাছে অবশিষ্ট 2,000 টাকা থাকে বা 3-4 হাজার টাকা থাকে। এখন আপনি আমার কাছে একটা সার্ভিস সেল করবেন, বা যে কোনো একটা জিনিস আপনি আমার কাছে সার্ভিস সেল করবেন। এখন সেল করলে, এখন আপনি যে আমার কাছে জিনিসটা সেল করবেন, আপনি আমার কাছে রিসার্চ করে আসেন নাই, ঠিক আছে? রিসার্চ করে না এসে আপনি আমাকে এসে বলতেছেন যে আহ, যে তুমি এই সার্ভিসটা নাও বা এই প্রোডাক্টটা তুমি নাও, বা ব্যাপারটা এমন হইতে পারে যে সুন্দর একটা বিল্ডিং হয়েছে পাশে, তো আপনি আমাকে অ্যাপ্রোচ করতে আসছেন যে তোমার এই বাসাটা থেকে ওই বাসাটা অনেক ভালো, বাসাটা রুম বেশি, লিফট আছে, তারপর হচ্ছে যে নিচে দারোয়ান আছে, বিভিন্ন অনেক ফ্যাসিলিটি বেশি, আমি যেখানে থাকি তার থেকে ওইখানে ফ্যাসিলিটিটা বেশি। এবার আপনি বলতেছেন যে হ্যাঁ, তুমি এই বিল্ডিংটাতে বাসা ভাড়া নাও, এটাতে তোমার অনেক ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। তো আমি আমি সারাদিন তাকে বুঝালাম, ঠিক আছে? বোঝানোর পরে সে বললো যে আসলে এটা তো আমার পক্ষে পসিবল না, আমি রাইট নাও 12,000 টাকা খরচ করতেছি বাসা ভাড়ার পিছনে। তো ওই বাসা ভাড়াটা হচ্ছে ধরো সাপোজ 16,000 টাকা। তো আমার আসলে মাস শেষে টাকাই থাকতেছে অবশিষ্ট 2,000 টাকা, তাও টুকিটাকে খরচ করে অনেক সময় থাকে না। কিন্তু কেউ যদি আমাকে আইসা এখন অফার করতেছে যে 16,000 টাকা বাসা ভাড়া, তখন আমি কিন্তু এই বাসা ভাড়াটা নিব না, ঠিক আছে? কারণ এটা আমার পক্ষে পসিবল না, এটা আমার ইয়ের সাথে যাচ্ছে না, আমার স্যালারি, আমার চলাফেরা সবকিছুর সাথে যাচ্ছে না। এখন মূল ব্যাপারটা হচ্ছে যে যে আমার কাছে এই অফারটা সেল করতে আসছে বা যে কোনো জিনিস একটা সেল করতে আসছে, তার কাছে সে যদি আমাকে রিসার্চ করে আসতো, বা সে যদি আমাকে প্রপার একটা মার্জিন সেট করে আসতো, প্রপার মার্জিন বলতে যেমন আমার স্যালারি 30,000 টাকা, তার কাছে যদি ডাটা থাকতো যে কারা কারা 50,000 টাকা বেতনে চাকরি করে বা 1 লাখ টাকা বেতনে চাকরি করে, এরকম একটু ভালো বেতনে যারা চাকরি করে, তাকে যদি আমি এই অফারটা দিই, তাহলে হয়তো বা সে বলবে যে হ্যাঁ, এখানে ফ্যাসিলিটি ভালো, আমি এখানে যেতে পারি। মানুষের ক্রয় ক্ষমতা যত ভালো, তত কিন্তু সে চেষ্টা করে সে একটা ভালো জিনিস নেওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে যে সে আমাকে রিসার্চ করলো না, আমাকে রিসার্চ না করার কারণে আমার মতোই সে আরো 10 জনের কাছে গেল, কিন্তু 10 জনই বললো যে না, আমাদের আসলে এটা পসিবল না, ঠিক আছে? তখন আমাদের আহ, এই যে আমরা যে আমাদের একটা সার্ভিস সেল করব, ঠিক আছে, একটা অডিয়েন্সকে আমরা যত ভালো বুঝবো, তার কাছে আমরা সার্ভিসটা তত ভালোভাবে সেল করতে পারবো। কারণ হচ্ছে আমি জানি না যে তার এই সার্ভিসটা নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা, আমি এটা জানি না, আমার আমার জানা নাই, ঠিক আছে? যদি আমি না জানি, তাহলে আমি তার কাছে আমি কিভাবে সার্ভিসটা সেল করবো? আমার সার্ভিসটা হয়তোবা তার কাছে ওভার প্রাইসড, ঠিক আছে? হয়তোবা সে এইটা দেখা গেছে যে সারা মাসে ইনকামও করে না, এমনও হইতে পারে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই জন্য আমাকে একটা অডিয়েন্স সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে ধরেন আরেকটা উদাহরণ আমি যদি দিই, সাপোজ বসুন্ধরা আর্টিজনে যে টি শার্টটা সেল হচ্ছে, ধরেন ওই টি শার্টটার দাম 3,000 টাকা, 3,000 টাকা দাম। তো আপনার নিউ মার্কেটে একটা দোকান আছে, ঠিক আছে? আপনি চিন্তা করলেন যে আমি টি শার্টটাও তো অনেক ভালো কোয়ালিটি, সবকিছুই ভালো, এবং এটার ফিচার্স অনেক ভালো। তো আপনি এটা নিউ মার্কেটে আপনার শপে নিয়ে গেলেন যে হ্যাঁ, ঠিক আছে, এটার দাম 3,000 টাকা, যেহেতু কোয়ালিটি অনেক ভালো, আমি আমার শপে রাখি, দোকানে রাখি, আমি এটা সেল করব, ঠিক আছে? তো এখন এক্স্যাক্টলি আমরা যদি ধরি যে আসলে নিউ মার্কেটের অডিয়েন্স কারা, নিউ মার্কেটে মোটামুটি যাদের ইনকামটা একটু মিড লেভেল, তারপর হচ্ছে স্টুডেন্ট, স্কুল কলেজে যারা পড়ে, তাদের জন্য হচ্ছে নিউ মার্কেটটা বেস্ট, এবং তারা ওখানেই যায় যেন আমরা একটা মিড রেঞ্জ প্রাইসের মধ্যে আমরা জিনিসপত্র কিনতে পারি, ঠিক আছে? এখন আপনি বসুন্ধরার আর্টিজনের একটা টি শার্ট আপনি ওখানে নিয়ে গেলেন, এখন আপনার দোকানে যারা কাস্টমার আসতেছে, আপনি বুঝাচ্ছেন তাকে, অনেক বেশি আপনি বুঝাইতেছেন যে এটার অনেক ভালো ফিচার্স, এটা কখনো নষ্ট হবে না, এইভাবে ইত্যাদি ইত্যাদি আপনি অনেক বুঝাইলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে কি আপনার কাছ থেকে টি শার্টটা নিবে? সে আপনার কাছ থেকে কিন্তু টি শার্টটা নিবে না। কারণ হচ্ছে যে তার যদি ওই ক্রয় ক্ষমতাটা থাকতো ওই টি শার্টটা নেওয়ার, তাহলে সে কিন্তু নিউ মার্কেটেই আসতো না, সে চলে যেত বসুন্ধরাতেই চলে যেত, আর্টিসানেই চলে যেত, ঠিক আছে? তো এখানে
ব্যাপারটা কি, আমি সারাদিন কিন্তু কাস্টমারদেরকে বুঝাচ্ছি যে এই টি শার্টটা অনেক ভালো, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আমার টি শার্টটা সেল হচ্ছে না। হ্যাঁ, যদি আমি আমার এখানের অডিয়েন্সদের ক্রয় ক্ষমতা যেমন অতটুকু পরিমাণ সীমাবদ্ধ রেখে যদি আমি প্রাইসটা রাখতাম, তাহলে দেখা যেত যে আমার 200-300 টি শার্ট ডেইলি সেল হয়ে গেছে। আর এখানে আমি যদি আর্টিসনের একটা টি শার্ট সেল করতে গিয়ে আমি সারাদিন বকবক করতেছি, সময় ওয়েস্ট করতেছি, আমার অফার তার জন্য খাটতেছে না, তখন হচ্ছে কি ব্যাপারটা হলো যে সে দেখা গেছে যে পাশের দোকান থেকে টি শার্ট নিয়ে গেছে, আর আমার দোকানে মানে নিউ মার্কেটে আমার দোকানে দেখা গেছে যে ওই টি শার্টটা কখনোই সেল হইতেছে না। পক্ষান্তরে যদি আর্টিসনে টি শার্টটার দাম যে 3,000, তারা 4,000 দিয়ে ডিসকাউন্ট দিয়ে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে রাখলো 3,000 টাকা। একটা কাস্টমার আসলো, তার যদি টি শার্টটা পছন্দ হয় সে ট্রায়াল দিয়ে দেখলো, পছন্দ হলে নিয়ে গেল। এখানে কিন্তু দ্বিতীয় কোনো কথা নাই, ঠিক আছে? কারণ হচ্ছে তারা এমন জায়গায় আছে যেখানে তাদের ওই অডিয়েন্সটা তাদের কাছে রাইট অডিয়েন্স, এবং তারা ওইভাবেই জিনিসটা সেট করে রাখছে, ঠিক আছে? বসুন্ধরার যেই অডিয়েন্সটা বসুন্ধরাতে যাচ্ছে তার ক্রয় ক্ষমতাটা একটু বেশি দেখেই সে কিন্তু এখানে যাচ্ছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাকে বুঝতে হবে, আমাকে একটা প্রপার একটা জায়গায় গিয়ে আমাকে এমনভাবে আমার অফারটা ক্রিয়েট করতে হবে যেন সে আমার সার্ভিসটা কিনতে পারে বা প্রোডাক্টটা কিনতে পারে। তাহলে ব্যাপারটা হবে যেটা, যে আমার টাইম ওয়েস্ট হবে না। যেমন আমি যাচ্ছি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আমার কোনো রিসার্চ নাই, তাহলে ব্যাপারটা কি হবে, আমি টাইম ওয়েস্ট করে 10 জনের সাথে কথা বললাম, আমি টাইম ওয়েস্ট করে 10 জনকে রিকোয়েস্ট পাঠাইলাম, আমি টাইম ওয়েস্ট করে 10টা ইমেল করলাম, কিন্তু আমার কোনো বেনিফিট আসতেছে না। কারণ হচ্ছে যে আমার বিভিন্ন সমস্যা থাকতে পারে, যেমন ওই যে বাসা ভাড়ার মতো, যেমন যদি আমার কাছে ডাটা থাকতো তাহলে আমি একটু উপরের স্তরের স্যালারি যাদের, আমি তাদের কাছে যাইতাম। অথবা যদি আমার স্যালারি অনুযায়ী সে বাসা ভাড়াটা দিতে চাইতো, তাহলে আমার অফারটা 12,000-এ নিয়ে যাওয়া লাগতো, বা আমি যদি বা দ্রুত চাই আমি আর একটু অফার দিতে পারতাম, যে একটু ডিসকাউন্ট দিতে পারতাম, তাহলে এই লোকটা হয়তো বা ইন্টারেস্টেড হইতো, ঠিক আছে? তো আমাদের প্রত্যেক দিনের যে আমাদের একটা রুটিন থাকবে যে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য যে কাজগুলো করব, ঠিক আছে? এই এই জায়গাটাতে আমরা যদি টাইম ওয়েস্ট করি, আমাদের অফার যদি ঠিক না রাখি, আমরা যদি অডিয়েন্সটাকে না বুঝি, তাহলে কিন্তু আমি আলটিমেটলি সারাদিন নষ্ট হবে। 2-3 মাস 6 মাস পরে গিয়ে আমার কাছে মনে হবে যে আসলে কোনো ক্লায়েন্ট পাওয়া যায় না, ঠিক আছে? কিন্তু আসলে আমার অডিয়েন্স সম্পর্কে আমি বুঝি না। একটা মানুষ সম্পর্কে আপনি যত বেশি ভালো বুঝবেন, তত বেশি আপনি ভালো তার কাছে সেল করতে পারবেন, ঠিক আছে? আর একটা জিনিস চিন্তা করেন, ধরেন আপনি বসুন্ধরা একটা মার্কেট প্লেস, একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তো আপনি চিন্তা করলেন যে আপনি জুতা কোম্পানিগুলোকে টার্গেট করবেন, ঠিক আছে? তো জুতা কোম্পানিগুলো হচ্ছে যে আহ, উপরের ফ্লোরে থাকে, 7-8 নম্বর ফ্লোর এরকম কোনো ফ্লোরে আছে। তো আপনি গিয়ে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনি জুতার দোকানগুলো খোঁজ করতেছেন। তো আপনি কি আসলেই জুতার দোকানদারওয়ালাদেরকে পাবেন ওই ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর? আপনাকে কিন্তু চলে যেতে হবে উপরের ফ্লোরে, যেই ফ্লোরে জুতা বিক্রি করে, অ্যাপেক্সে জুতা বিক্রি করে বা বাটা জুতা বিক্রি করে। তো ওখানে গেলে আমি যদি আমার অফারটা দেই, অফারটা যদি ঠিক থাকে, তাহলে আমার সার্ভিস হয় তারা নিবে যদি প্রয়োজন হয়, না হলে নিবে না। কিন্তু আমি সারাদিন যদি নিচতলায় দোতলায় ঘোরাঘুরি করি, তাহলে তো আমার এই প্রোডাক্টটা বা সার্ভিস যেটাই হোক আমি তাদের কাছে সেল করতে পারবো না, কারণ আমি তো রাইট জায়গায় যেতেই পারলাম না, ঠিক আছে? তো এইরকম ভাবে আমাদেরকে অডিয়েন্সগুলোকে বুঝতে হবে। যেমন আমি বাংলাদেশের কয়েকটা যদি ই কমার্স শপের কথা বলি যারা ট্রাস্টেড, যেমন সরোবর আছে, আরো কিছু আছে। তো তারা দেখবেন যে রিসেন্টলি এখন তাদের একটা যে পজিশনে এসে তারা কিন্তু তাদের প্রোডাক্টগুলা বা সার্ভিসগুলা সেল করার জন্য, আরো ভালো মার্কেটিং করার জন্য তারা ডিজাইনার হায়ার করতেছে, রাইটার হায়ার করতেছে, ঠিক আছে? কিন্তু আপনি এক্স্যাক্টলি যদি আরো 2-3-4 বছর আগের কথা চিন্তা করেন, যখন তারা স্টার্ট আপ ছিল, তখন কিন্তু তারা চাইলেও কিন্তু তার কাছে তারা এই জায়গাগুলো তারা হায়ার করে নাই তখন, রাইটার বা একজন ডিজাইনার। কেন করে নাই? কারণ তাদের প্রফিটটা তখনও ওই পর্যায়ে যায়নি। যেমন আমাদের ভিতরে একটা মিসকনসেপশন থাকে যে ছোট বিজনেস ওনার যারা, তাদেরকে টার্গেট করলে আমি দ্রুত আমার সার্ভিসটা সেল করতে পারবো। আসলে বিষয়টা কিন্তু একদমই রং। আমাদেরকে যাইতে হবে সাকসেসফুল বিজনেস ওনারদের কাছে, ঠিক আছে? একটা বিজনেস ওনার, একটা ছোট একটা দোকানদার, তার হয়তোবা এখন পর্যন্ত সেটা প্রফিট করতে পারে নাই। একটা মানুষের যদি মার্কেটিং এর পেছনে বাজেট না থাকে, ডিজাইন করানোর পেছনে বাজেট না থাকে, আমি যত বড় পৃথিবীর বড় ডিজাইনার হই না কেন, যত বড় ভালো কন্টেন্ট রাইটার হই না কেন, তাকে যতই আমি বুঝাই না কেন, সে কিন্তু আমার সার্ভিস কিনবে না। আমাকে যাইতে হবে ঠিক এমন একটা জায়গায় যাইতে হবে যাদের আমার সার্ভিসটা প্রয়োজন, এক, এবং এই সার্ভিসটা ছাড়া তারা চলতে পারতেছে না, ঠিক আছে? দুই, তাদের ক্রয় ক্ষমতা আছে, আমার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা তারা কিনতে পারবে, ঠিক আছে? আরেকটা উদাহরণ যদি আমি দেই, সেটা হইতে পারে ধরেন আপনার বাসার নিচে যে মুদি দোকানটা আছে, ঠিক আছে? এই মুদি দোকানের যে জিনিসপত্রগুলো আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু সুপার শপেও আছে, স্বপ্নতে আছে, মিনা বাজারে আছে, ডেইলি সবগুলাতে আছে, ঠিক আছে? তো এখন আপনি এই মুদি দোকানদারকে গিয়ে অ্যাপ্রোচ করতেছেন যে তুমি মার্কেটিং করো,
বা তুমি অনলাইনে অ্যাক্টিভ হও, বা তাকে আপনি বুঝাইতেছেন আপনি আপনার সার্ভিসটা সেল করার জন্য, তো আপনার কি মনে হয় সে আপনার সার্ভিস কিনবে? সে কিন্তু আপনার সার্ভিস কিনবে না। কারণ হচ্ছে সে আশেপাশে ৩-৪টা বিল্ডিং টার্গেট করেই তার এই দোকানটা এখানে দিছে। ঠিক আছে? তার যে প্রফিট মার্জিন, ওই প্রফিট মার্জিন দিয়ে সে ডিজাইনের পিছনে হোক, মার্কেটিং এর পিছনে হোক, এটা তার পোষাবে না। ঠিক আছে? এইজন্য সে কিন্তু কখনোই আপনার এই সার্ভিসটা কিনবে না। এখন আপনি কি করলেন? আপনি ১০ জন মুদি দোকানদারের কাছে আপনি রিচ আউট করলেন, তাদেরকে বুঝাইলেন যে এরকম ভাবে মার্কেটিং করো, এটা করো, সেটা করো। তারা কিন্তু আপনার সার্ভিস কিনবে না। দেখেন এই প্রোডাক্টগুলাই কিন্তু আবার সুপার শপে পাওয়া যাচ্ছে। এখন দেখেন ওই সুপার শপগুলোর মার্কেটিং করার প্রতি একটা বাজেট আছে, তাদের ডিজাইনের প্রতি বাজেট আছে। যেমন আপনি যদি তাদের সোশ্যাল মিডিয়া দেখেন, দেখবেন যে তারা বিভিন্ন ডিসকাউন্ট দেয়, অফার দেয়। এখন প্রত্যেকটা জিনিস ডিজাইন করা লাগে, কন্টেন্ট ক্রিয়েট করা লাগে, তারা অ্যাড দিতেছে, অ্যাডের জিনিসগুলা বানানো লাগে। ঠিক আছে? তাদের প্রয়োজন আছে এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে তাদের বাজেট আছে। ঠিক আছে? এখন আপনি যদি তাদের কাছে রিচ আউট করেন, এখানে দুইটা ব্যাপার হবে। তাদের যদি সার্ভিস প্রয়োজন হয় এবং তার সাথে যদি আপনার মিলে, তারা বলবে যে ইয়েস, আমরা তোমাকে হায়ার করতে চাই। কিন্তু আর যদি না লাগে, তাহলে তারা, যেমন তাদের এখানে কোনো ভ্যাকেন্সি নাই, তাদের এখন প্রয়োজন নেই, তাহলে তারা না করে দিবে। ঠিক আছে? এখন অফারটা যদি আপনি ঠিক এইরকম একটা সিচুয়েশনে নিয়ে যান যে তার একটা প্রয়োজনীয়তা আছে, তার বাজেট আছে, তখন হচ্ছে যে আপনার সার্ভিসটা সেলিং করাটা ইজি। ঠিক আছে? তো আপনি এমন ইন্ডাস্ট্রি টার্গেট করলেন যাদের বাজেট নাই, যাদের প্রপার ওয়েতে তারা যে মার্কেটিং করার প্রতি তাদের নলেজ নাই, এসব জায়গায় গেলে কিন্তু আপনার সার্ভিস সেলিং করাটা আরো ডিফিকাল্ট হবে। ঠিক আছে? সো একটা নির্দিষ্ট একটা সূত্র ধরে আমাদেরকে আসলে আগাইতে হবে, তাহলে আমরা এই আমাদের আমাদের পরবর্তী যে আমাদের মার্কেটিংটা করব, এই মার্কেটিংটা তখন এটা খুব আহ, ভালোভাবে আমরা করতে পারবো। ঠিক আছে? তো এখানে আমি ছোট ছোট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, পরবর্তী ভিডিওটাতে আমি দেখাবো যে আমি রিসার্চ না করে আমি কি কি ভুল করছি। ঠিক আছে? এই ভুলগুলো থেকেও যেন আপনারা অনেক কিছু শিখতে পারেন, এটার জন্যই আমি আমার ভুলগুলোকে আমি এখানে তুলে ধরবো। ঠিক আছে? সো হ্যাঁ, নেক্সট ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। হ্যাঁ, আসসালামু আলাইকুম।